নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন একটা জিওপলিটিক্যাল নাটকের কথা বলবো যা শুনলে আপনার মনে হবে যে বিশ্ব রাজনীতিতে কখন যে কি হয় তা বোঝা সত্যিই খুব কঠিন। একদিকে যখন শান্তির জন্য বড় বড় আয়োজন করা হচ্ছে, তখন অন্যদিকে সেই শান্তির প্রধান কারিগররাই মঞ্চ থেকে গায়ে। ভাবুন একবার, মিশরের শার্ম এল শেখ শহরে আয়োজন করা হয়েছে এক বিশাল গাজা শান্তি সম্মেলন বা গাজা পিস সামিট। চারিদিকে ব্যানার লাগানো হয়েছে, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। বিশ্বের তাবর তাবর নেতারা সেখানে আসছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে উপস্থিত হচ্ছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও যোগ দিচ্ছেন সেই সামিটে। কিন্তু এই বিশাল আয়োজনের মধ্যে দুটি নাম অনুপস্থিত, যা এই পুরো সম্মেলনটাকেই এক বিরাট প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছে। প্রথমজন হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর দ্বিতীয়জনের নামটা শুনলে আপনি আরও অবাক হবেন। তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যার দেশের শান্তির জন্য এই সম্মেলন, তিনিই আসছেন না। এই ঘটনাটা কেন এত গুরুত্বপূর্ণ? কেন মোদীজি এই সম্মেলন এড়িয়ে গেলেন? আর নেতানিয়াহুর অনুপস্থিতি ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে? আজকের এই পর্বে আমরা এই জটিল সমীকরণের প্রতিটি স্তরকে খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। এই শান্তি সম্মেলনের প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি। আপনাদের মনে থাকবে, প্রায় 2 বছর আগে 2023 সালে হামাস ইসরায়েলের উপর এক ভয়াবহ আক্রমণ চালিয়েছিল এবং বহু ইসরায়েলি নাগরিককে তারা পণবন্দি বা হোস্টেজ করে নিয়ে গিয়েছিল। এই হোস্টেজ ক্রাইসিসটাই ছিল এই দীর্ঘস্থায়ী হিংসার মূল কারণ। ইসরায়েল একটাই পণ করেছিল যে কোনো মূল্যে তারা তাদের নাগরিকদের ফিরিয়ে আনবে। অবশেষে দীর্ঘ 2 বছরের যন্ত্রণাদায়ক অপেক্ষার পর 2025 সালের শেষের দিকে এসে সেই পণবন্দীদের মুক্তি দেওয়া হয়েছে। হামাস যারা জীবিত ছিল তাদের ছেড়ে দিয়েছে। যদিও দুঃখের বিষয় হলো, অনেকেই এই 2 বছরে বন্দিদশাতেই মারা গেছেন। কিন্তু যারা ফিরে এসেছেন তাদের জন্য ইসরায়েলে একটা খুশির আবহ তৈরি হয়েছে। আর এই পুরো ঘটনার কৃতিত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এটাকে তার একটা বিশাল ফরেন পলিসি ভিক্টরি বা বৈদেশিক নীতির জয় হিসেবে তুলে ধরছেন। ট্রাম্প প্রথমে ইসরায়েলে যান। সেখানে তাকে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। নেতানিয়াহু এবং ট্রাম্প একসাথে দাঁড়িয়ে বক্তব্য রাখেন, যেখানে নেতানিয়াহু বলেন যে আমেরিকার কোনো প্রেসিডেন্ট ইসরায়েলের জন্য এতটা করেননি যা ট্রাম্প করেছেন। তিনি এও ঘোষণা করেন যে ট্রাম্পকে ইসরায়েলের সর্বোচ্চ সামরিক সম্মান দ্য ইসরায়েল প্রাইজ দেওয়া হবে। নোবেল না পেলেও ইসরায়েল তাকে সম্মান জানাচ্ছে। এই পুরো ঘটনাটা ছিল একটা সুন্দরভাবে সাজানো পলিটিক্যাল থিয়েটার। আর এরপরেই ট্রাম্পের গন্তব্য ছিল মিশরের এই গাজা পিস সামিট। মিশর এই সম্মেলনের আয়োজন করে একটা বার্তা দিতে চেয়েছিল যে আরব দুনিয়া এখন শান্তির পথে হাঁটতে চাই। 20 জনেরও বেশি বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে ইসরায়েল এবং গাজার মধ্যে এই তাৎক্ষণিক শান্তিটা একটা স্থায়ী রূপ পায়। উদ্দেশ্য মহৎ, সন্দেহ নেই। সবাই চাইছে যে এই হিংসার চক্র যেন চিরতরে বন্ধ হয়। কিন্তু এখানেই গল্পের আসল মোড় শুরু হয়। যখন সবাই ভেবেছিল যে সব ঠিকঠাক চলছে, তখনই খবর আসে যে বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা এবং গ্লোবাল সাউথের সবচেয়ে বড় মুখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে যোগ দিচ্ছেন না। এই খবরটা আন্তর্জাতিক মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠতে শুরু করে, ভারত কেন এই হাই প্রোফাইল সম্মেলন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলো? যেখানে শান্তি স্থাপন করা হচ্ছে, সেখানে ভারতের মতো একটা দেশের যারা নিজেদের বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তাদের অনুপস্থিতিটা বেশ চোখে পড়ার মতো। ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে চেষ্টা করেছিলেন যাতে মোদিজি এই সম্মেলনে আসেন, কারণ তিনি জানেন আজকের বিশ্বে তারপরেই যদি কোনো নেতার বিশ্বজুড়ে জনপ্রিয়তা থাকে, তবে তিনি হলেন নরেন্দ্র মোদী। ইউরোপ থেকে এশিয়া সবাই তাকে এক ডাকে চেনে। ট্রাম্প হয়তো চেয়েছিলেন মোদিজিকে পাশে রেখে একটা বড় বার্তা দিতে, কিন্তু ভারত সরকার এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে। প্রথমে অনেকেই ভাবতে শুরু করেন হয়তো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেখানে উপস্থিত থাকবেন বলেই মোদিজি যাচ্ছেন না। ট্রাম্প হয়তো আবার ভারত পাকিস্তান শান্তি স্থাপনের নাটক করে নোবেল প্রাইজের দাবি তুলবেন। এই পরিস্থিতি এড়ানোর জন্যই হয়তো এই সিদ্ধান্ত। কিন্তু এই যুক্তিটা ধোপে টেকে না,
কারণ কিছুদিন আগেই এসসিও সামিটে মোদিজি এবং শাহবাজ শরীফ দুজনেই উপস্থিত ছিলেন। তাহলে আসল কারণটা কি? এখানেই ভারতের ডিপ্লোমেসির একটা সূক্ষ্ম চাল লক্ষ্য করা যায়। ভারত শুধু প্রধানমন্ত্রীকে পাঠানো থেকেই বিরত থাকেনি, কারণ পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকেও পাঠায়নি। সাধারণত প্রধানমন্ত্রী ব্যস্ত থাকলে পররাষ্ট্রমন্ত্রী যান, কিন্তু ভারত পাঠিয়েছে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী বা মিনিস্টার অফ স্টেট শ্রী কীর্তিবর্ধন সিংকে। প্রোটোকল অনুযায়ী ইনি একজন জুনিয়র মন্ত্রী। এই সিদ্ধান্তটা একটা স্পষ্ট বার্তা দেয়, ভারত এই সম্মেলনকে ততটা গুরুত্ব দিচ্ছে না যতটা বাকি দেশগুলো দিচ্ছে। কংগ্রেস নেতা শশী থারুর এই নিয়ে টুইটও করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন যে এটা কি ভারতের একটা কৌশলগত সংযম নাকি একটা মিসড অপরচুনিটি। যখন বাকি দেশগুলো তাদের রাষ্ট্রপ্রধান বা অন্তত পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাচ্ছে, তখন ভারতের এই নিম্ন স্তরের প্রতিনিধিত্ব কি আমাদের বিশ্বমঞ্চে দুর্বল প্রতিপন্ন করছে? ভারতের এই পদক্ষেপ নিয়ে যখন জল্পনা কল্পনা তুঙ্গে, ঠিক তখনই দ্বিতীয় এবং সবচেয়ে বড় খবরটা সামনে আসে, আর তা হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই এই গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছেন না। ব্যাস, এবার পুরো ছবিটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। এবার বোঝা গেল মোদিজি কেন শুরুতেই এই সম্মেলন থেকে দূরত্ব তৈরি করেছিলেন। পয়েন্টলেস, এটা একটা অর্থহীন সম্মেলন। আপনি নিজেই ভাবুন, যাদের মধ্যে শান্তি স্থাপন করার জন্য এত বড় আয়োজন, সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি না থাকেন, তাহলে কিসের শান্তি বৈঠক? নেতানিয়াহু কারণ হিসেবে জানিয়েছেন যে তিনি নাকি খুব ব্যস্ত। ভাবুন একবার, ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে উড়ে এসে প্রথমে ইসরায়েলে যাচ্ছেন, তারপর মিশর যাচ্ছেন। ইউরোপ এশিয়ার নেতারা হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আসছেন, আর পাশের দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রীর সময় নাকি নেই। এটা একটা হাস্যকর অজুহাত ছাড়া আর কিছুই নয়। এর থেকে একটা বিষয় স্পষ্ট, নেতানিয়াহু দীর্ঘমেয়াদী শান্তির জন্য আদৌ প্রতিশ্রুতিবদ্ধ নন। তিনি ট্রাম্পকে তার দেশে ডেকে সম্মান দিয়েছেন, হোস্টেজ ফিরে আসায় খুশি প্রকাশ করেছেন, কিন্তু একবারের জন্যও বলেননি যে গাজায় আর হিংসা হবে না। তার ভাষণে কোথাও লং টার্ম পিস বা সাস্টেনেবিলিটির মতো শব্দ ছিল না। নেতানিয়াহুর আসল প্ল্যান অন্য কিছু। তিনি হয়তো সাময়িক যুদ্ধবিরতি মেনে নিয়েছেন, কিন্তু গাজা নিয়ে তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা যে শান্তির নয়, তা তার এই অনুপস্থিতি প্রমাণ করে দেয়। আর আমার মতে ভারতের ইন্টেলিজেন্স বা বিদেশ মন্ত্রক হয়তো আগে থেকেই এই আজ পেয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে নেতানিয়াহু এই সম্মেলনে আসবেন না, বা আসলেও কোনো দৃঢ় প্রতিশ্রুতি দেবেন না। তাই এমন একটা সম্মেলনে প্রধানমন্ত্রীকে পাঠিয়ে ভারতের সময় এবং রাজনৈতিক পুঁজি নষ্ট করার কোনো মানেই হয় না, যেখানে মূল চক্রী অনুপস্থিত। আমরা হয়তো সেখানে যেতাম, শান্তির পক্ষে বড় বড় ভাষণ দিতাম, ছবি তোলা হতো, আর 2 মাস পরেই আবার খবর আসতো যে ইসরায়েল আবার গাজায় বোমাবর্ষণ শুরু করেছে। তখন ভারতের কি মুখ থাকতো? নেতানিয়াহুর অনুপস্থিতি এই সম্মেলনের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছে। শুধু তাই নয়, মিশর চেষ্টা করেছিল এই সম্মেলনে ইরানকেও আমন্ত্রণ জানাতে, কারণ আমরা সবাই জানি হামাসের পেছনে ইরানের মদত রয়েছে, কিন্তু ইরানও এই আমন্ত্রণ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ালো? একদিকে ইসরায়েল নেই, অন্যদিকে ইরান নেই। ভারত তার সর্বোচ্চ নেতৃত্বকে পাঠায়নি। তাহলে এই সম্মেলনটা আসলে কাদের জন্য? এটা এখন ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা ব্যক্তিগত প্রচারের মঞ্চ এবং মিশরের জন্য একটা মুখ রক্ষা করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এখানে যে ঘোষণাই হোক না কেন, যে পিস প্ল্যানই তৈরি হোক না কেন, তার কোনো বাস্তব ভিত্তি থাকবে না, কারণ ইসরায়েল তা মানতে বাধ্য থাকবে না। এটা ভারতের একটা অত্যন্ত পরিণত এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত। ভারত হয়তো এটা বুঝিয়ে দিয়েছে যে আমরা শান্তির পক্ষে, কিন্তু আমরা অর্থহীন পলিটিক্যাল স্টান্টস বা নাটকের অংশ হতে রাজি নই। আমরা সেখানে গিয়েই নিজেদের গুরুত্ব প্রমাণ করব, যেখানে সত্যিকারের কোনো ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এই ঘটনার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আগামী দিনে ভারত মার্কিন সম্পর্ক কোন দিকে যাবে? মোদিজি এর আগেও ট্রাম্পের একটি আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন, যখন তিনি G7 সামিটের জন্য কানাডায় গিয়েছিলেন। পরপর 2 বার ট্রাম্পের আয়োজন থেকে দূরে থাকাটা কি কোনো সংকেত? আমার ব্যক্তিগত মত হলো, ভারত এখন আর কোনো দেশের চাপে পড়ে সিদ্ধান্ত নেয় না। ভারতের বিদেশ নীতি এখন ইন্ডিয়া ফার্স্ট নীতির উপর চলে।
ট্রাম্পের সাথে মোদিজির ব্যক্তিগত সম্পর্ক ভালো হতে পারে, কিন্তু যখন দেশের স্বার্থের প্রশ্ন আসে তখন ভারত সেই অনুযায়ী পদক্ষেপ নেয়। হয়তো ভারত ট্রাম্প প্রশাসনকে একটা বার্তা দিতে চাইছে যে যতক্ষণ না পর্যন্ত ট্রেড ডিল বা ট্যারিফের মতো বিষয়গুলো সমাধান হচ্ছে ততক্ষণ সম্পর্কটা আগের মতো উষ্ণ হবে না। আগামী দিনে মালয়েশিয়াতে মোদিজি এবং ট্রাম্পের সাক্ষাৎ হওয়ার কথা। সে সময় দেখতে হবে তাদের মধ্যেকার রসায়ন কেমন থাকে। ভারত কি সত্যিই কোনো মিটিং এড়াতে চাইছে, নাকি এটা শুধুমাত্র এই নির্দিষ্ট অর্থহীন সম্মেলনের জন্যই একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত ছিল? সময়ই এর উত্তর দেবে। বন্ধুরা, একজন ভারতীয় হিসেবে আমার মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত 100% সঠিক। বিশ্বমঞ্চে বড় বড় কথা বলার থেকে দেশের সম্মান এবং স্বার্থকে আগে রাখাটা অনেক বেশি জরুরি। যে শান্তি সম্মেলনে শান্তির মূল কাণ্ডারি অনুপস্থিত, সেখানে গিয়ে শুধু হাততালি দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীর যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই পদক্ষেপটা প্রমাণ করে যে ভারত এখন আর শুধু অংশগ্রহণকারী দেশ নয়, ভারত এখন বিশ্ব রাজনীতির একজন নির্ধারক বা এজেন্ডা সেটার। আমরা ঠিক করব কোন আলোচনা গুরুত্বপূর্ণ আর কোনটা নয়। এটা একটা আত্মবিশ্বাসী ভারতের পরিচয়। শশী থারুরের মতো সমালোচকরা এটাকে মিসড অপরচুনিটি বলতে পারেন, কিন্তু আমার মতে এটা একটা ক্যালকুলেটেড মুভ, যা ভারতের পরিপক্ক কূটনীতির পরিচায়ক। আমরা শান্তি চাই, কিন্তু সেই শান্তি আলোচনা হতে হবে অর্থপূর্ণ এবং কার্যকর। লোক দেখানো অনুষ্ঠানে যোগ দিয়ে আমরা আমাদের মর্যাদা ক্ষুণ্ণ করতে পারি না। তাহলে আজকের আলোচনার সারমর্ম কি? গাজা শান্তি সম্মেলন নামের এই আয়োজনটি শুরু হওয়ার আগেই কার্যত ব্যর্থ হয়ে গেছে, কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজেই এটি বর্জন করেছেন। আর ভারত এই পরিস্থিতিটা আগে থেকেই আঁচ করতে পেরেছেন, নিজেদেরকে একটি অর্থহীন অনুশীলন থেকে দূরে সরিয়ে রেখেছেন, যা আমার মতে একটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং সাহসী পদক্ষেপ। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনারা কি মনে করেন প্রধানমন্ত্রী মোদীর এই সামিট স্কিপ করার সিদ্ধান্ত কি সঠিক ছিল, নাকি শশী থারুরের কথা মতো আমাদের উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব পাঠিয়ে এই সুযোগটা নেওয়া উচিত ছিল? আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। আমি আপনাদের সবার কমেন্ট পড়ব। আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো এপিসোডে। জয় হিন্দ, জয় ভারত।